আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্থগিত ৩ কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ। বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ৩০ জানুয়ারি। এরশাদ বিরোধী দলীয় নেতা উপনেতা জিএম কাদের। এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার নতুন সদস্যদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নতুন মন্ত্রীরা জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। গোপালগঞ্জ থেকে রিপোর্ট করছেন শেখ নাজমুল হক সৈকত, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ দে আকাশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা ৩বার সরকার গঠন করে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানায়। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাদের লক্ষ্য। আমাদের নেত্রী ফ্রেশ মুখ নিয়ে যে ক্যাবিনেট গঠন করেছেন, এটা তিনি তার অভিজ্ঞতা থেকে এই ক্যাবিনেটটি তিনি উপহার দিয়েছেন জাতিকে, এবং তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে, প্রমিসের উপর ডেলিভার করতে পারবে, এবং আমাদের নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন সহ উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশবাসীকে আরও সম্মানিত করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। যে মেগা প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুরু করেছেন, অনেকটা শেষ পর্যায়ে কিছুটা মাঝ পর্যায়ে, সেগুলো সমাপ্ত করে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে ইশতেহারের আলোকে আমরা যে স্বপ্নের কথা বলেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে একটি উপযুক্ত মন্ত্রিসভা, এবং এই মন্ত্রিসভা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মন্ত্রীরা। দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভার নতুন সদস্যরা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলবেন তারা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৮৩,৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন পেয়েছেন ৭৫,৪১৯ ভোট। এর আগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয় ভোট নেওয়া, চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ৩টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১০,৫৭৪ জন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় নানা অনিয়মের কারণে 3টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনঃ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়। বর্তমান সংসদে বিএনপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬টি, আর জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য হলেন ৮ জন।
আগামী 30শে জানুয়ারি শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের 72 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। 30শে জানুয়ারি বিকাল 3টায় অধিবেশন শুরু হবে। 30শে ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। সংসদ নেতা মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান GM কাদেরের নাম উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। বিকালে সংসদ সচিবালয় প্রজ্ঞাপনটি জারি করে। এর আগে নিজেকে সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদেরকে উপনেতা এবং মশিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপ ঠিক করে শুক্রবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেন হুসেইন মোহাম্মদ এরশাদ। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে সরকার গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। বেগম জিয়ার জামিন পেতে বাধা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, নির্বাচনের পরে বিরোধীদের নির্যাতন চালাতে গিয়ে সরকার সারা দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থনহীন বলেই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় এসেছে। মহাভোট ডাকাতির নির্বাচনের পর এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, ধর্ষণ, মামলা থেকে শুরু করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। নির্বাচনোত্তর সহিংস সন্ত্রাসের প্রকোপে জনজীবন গভীর শঙ্কা ও উদ্বেগের মধ্যে পতিত হয়েছে। নিপীড়ন, অত্যাচারের সংবাদও গণমাধ্যম যাতে প্রকাশ না করে সেজন্য ভয়ঙ্কর সেন্সরশিপ চালানো হচ্ছে। সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার, নির্বাচনে তারা যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে। তবে ওবায়দুল কাদের এও বলেন, আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে উদ্ভূত পরিস্থিতিতে সময়ই বলে দিবে কখন কি ব্যবস্থা নিতে হবে। সেখানে বিরোধী দল কি করবে, তারা তো যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত, তাদের নতুন করে কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে না। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিগগিরই আইনের সংশোধনী মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। এছাড়া বঙ্গবন্ধু ও জেল হত্যার নেপথ্যের কারিগরদের বিচারের আওতায় আনতে কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। যুদ্ধাপরাধের অভিযোগে এরই মধ্যে কার্যকর হয়েছে জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি। এর মধ্যে অন্তত 3টি রায়ে জামাতকেও যুদ্ধাপরাধী সংগঠন উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আইসিটি আইনে কোনো সংগঠনের বিচারের সুযোগ না থাকায় আইনটি সংশোধনের উদ্যোগ নেয় সরকার। সংশোধিত আইনটি মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে এখন আবার আইন মন্ত্রণালয়ে আছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন যারা, জেল কিলিং এর নেপথ্যে ছিলেন, তাদেরকে আজকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা TOR বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা, এবং আমরা সেই দায়িত্বে পিছিয়ে যাব না। এদিকে 1975-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং 3রা নভেম্বর জাতীয় 4 নেতা হত্যার বেশিরভাগ খুনির ফাঁসির রায় কার্যকর হয়েছে এরই মধ্যে। তবে এখনও বিভিন্ন দেশে পালিয়ে আছে অন্তত 6 জন। তাদের ফিরিয়ে আনা সহ এই 2 নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। জামাত একটা রাজনৈতিক দল হিসাবে তার বিচার করা যায় কিনা সেই ব্যাপারে এই আইনটাকে সংশোধন করা হয়। এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিব যাতে এটা
মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার জন্য নয় দাবি করে আইনমন্ত্রী আরও বলেন, এই আইনের অপপ্রয়োগ ঠেকাতে কড়া নজর রাখবে সরকার। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একই সাথে পণ্যের গুণগত মান বাড়ানো সহ বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার রীতি থাকলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক সপ্তাহ পিছিয়ে বাণিজ্য মেলা শুরু হলো। মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মান নিশ্চিত সহ তা বহুমুখী করতে হবে। 2021 সাল নাগাদ আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তখন স্বল্পোন্নত দেশসমূহের জন্য প্রবর্তিত অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা আমাদের থাকবে না। তাছাড়া বিভিন্ন শুল্ক অশুল্ক বাধাকেও অতিক্রম করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এরূপ পরিস্থিতিতে উৎপাদন ও রপ্তানিকারকদের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য ও সক্ষমতা অর্জন করতে হবে। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ সহ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের প্রতিও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। এই জন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। ব্যবসা করা সরকারের কাজ নয়, বরং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ। সরকার এই লক্ষ্যে অবকাঠামো ও নীতিগত সহযোগিতা সহ সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। পরে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য সহ 22 দেশের 593টি স্টল নিয়ে এবারের মেলা ঘুরে দেখেন রাষ্ট্রপতি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদে মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে উপকূলীয় অঞ্চলে মনিটরিং, গবেষণা ও বিশ্লেষণ শীর্ষক কর্মশালায় তাঁরা এ তাগিদ দেন। পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আইনুন নিশাত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দুর্নীতি ও সাম্প্রদায়িকতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশ আরেফিন সিদ্দিক। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত, সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তারা এই অভিনন্দন জানায়। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শাহ আলম এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আগামী 11 জানুয়ারি শুরু হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100 ও বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ক বিশেষ সম্মেলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন এই সম্মেলনের আয়োজন করছে। দুদিনের এই সম্মেলনে দেশি বিদেশি পরিবেশ বিশেষজ্ঞ ছাড়াও পরিবেশ আন্দোলন কর্মী, বিভিন্ন বেসরকারি সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাপান সহ বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের আম আমদানি করতে আগ্রহী। রাজধানী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া আয়োজিত সেমিনারে বক্তারা এই কথা জানান। তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশের আমের চাহিদা থাকলেও নিরাপদ আম চান সবাই। নিরাপদ আম উৎপাদনের জন্য সরকার এরই মধ্যে জাতীয় কর্মপরিকল্পনা নিয়েছে। এর আওতায় চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে আম উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হবে। তবে আম রপ্তানিকারকদের অভিযোগ, আম ভালো হলেও পরিবহন খরচের কারণে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। 500 বছরের বেশি সময় ধরে ঐতিহ্যের ধারক হয়ে আছে হবিগঞ্জের উচাইল শাহী মসজিদ। অপরূপ সৌন্দর্যে পুরাকীর্তি রয়েছে মসজিদটিতে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হয় হারাতে বসেছে মসজিদের সৌন্দর্য। প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ নেওয়ায় সংস্কার করা যাচ্ছে না স্থানীয়ভাবেও। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন।
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে টিলার উপর অবস্থিত উচাইল শাহী মসজিদ। দূর থেকে দেখলে যে কারো দৃষ্টি কাড়ে ঐতিহ্যবাহী মসজিদটি। মসজিদটির দক্ষিণে হজরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে প্রতিদিনই এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। প্রাচীন আমলের নানা কারুকাজে সাজানো রয়েছে মসজিদের ভেতর ও বাইরের অংশ। আমরা চাই যে এই মসজিদের ঐতিহ্য ধরে রাখা যায় এবং এই ঐতিহাসিক মসজিদ যাতে করে আরো সুন্দর হয় এবং এখানে শত শত মানুষ আসে। ঠিক কত বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক কোনো তথ্য নেই, তবে খাদেমের দাবি প্রায় 6 থেকে 700 বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 6 থেকে 700 বছর কেউ বলতেছে, আবার সাধারণ সাহেবের ইতিহাসও বলতেছে 800-900 বছর আগে। আলাউদ্দিন হোসেন শাহ আমলের এটা আমরা বলতে পারি। এরশাদ সরকারের আমলে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে যায় মসজিদটি। তখন সামান্য সংস্কার হলেও এরপর থেকে আর কোনো কাজ হয়নি। আগাছা জন্মেছে মসজিদের বাইরের দেয়ালে। তো আমরা সরকারের কাছে এটি আমরা আকুল আবেদন যে মসজিদের কাজ সব যেগুলা বাকি রয়ে গেছে এগুলা দেখতে বেশি লাগে, যাতে করে তারা সরকার থেকে এগুলা কাজ সমাপ্ত করেন। প্রাচীন আমলের ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন সদিচ্ছা থাকলেই মসজিদটি ঘিরে প্রতিষ্ঠা করা সম্ভব পর্যটন কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নানা কারণে ভরা মৌসুমেও লোকসানের মুখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাপা শুটকি ব্যবসায়ীরা। একসময় দেশের চাহিদা পূরণ করে বিদেশে শুটকি রপ্তানি করলেও সরকারি সহযোগিতা না পাওয়ায় সংকটে শুরু হয়। যদিও শুটকি সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। 50 বছর ধরে আশুগঞ্জের লালপুরে মেঘনা নদীর তীরে শুটকি ব্যবসা চলে আসছে। সময়ের সাথে বেড়েছে শুটকি শুকানোর মাচা ও জনবল, আর শুটকি শুকানোর নানা প্রক্রিয়ায় ব্যস্ত হাজারো শ্রমিক। মেঘনা ও তিতাস নদী থেকে মাছ সংগ্রহ করে নানা জাতের শুটকি তৈরি করা হয় এখানে। তবে এখানকার অন্যতম চেপা শুটকি। পুঁটি মাছ শুকিয়ে মটকার ভেতরে রেখে দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি হয় এই শুটকি। কেমিক্যাল ছাড়া এসব চেপা শুটকি মান অনুসারে প্রতি কেজি 120 টাকা থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতি বছর প্রায় 300 কোটি টাকার শুটকি বেচাকেনা হলেও ব্যাংক ঋণের অভাবে শুটকি উৎপাদনকারীরা দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি। রাতারাতি পানি কমাতে মাছ একটা ভালো না। অন্য বছর এই ডাঙ্গি ভর্তি থাকে, এবার সব খাইলাম মাছ নাই। সরকার যদি আমরা অর্থায়নের ব্যবস্থা করে তাহলে আমরা ব্যবসা করতে খুব সুবিধা হবো। সরকার তো কোনো হেল্প করে না, তো হেল্প করলে তো একটু ব্যবসাটা ভালো করে করতাম। পর্যাপ্ত মূলধনের অভাবে এ ব্যবসার প্রসার না ঘটলেও শুটকি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক ব্যবস্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংরক্ষণের জন্য কোনো স্ট্রাকচার বা অবকাঠামোগত কিছু করার আসলে আমাদের সরকারি কোনো ফান্ড নেই বা লোনটাও আমরা দিতে পারছি না, কিন্তু সহযোগিতা বলতে পরামর্শ দিয়ে যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে সবসময় সেটা করা হয়। এখানে কোনো সংরক্ষণাগার অথবা কোনো স্থায়ীভাবে তারা এখানে চাষ বা উৎপাদন সংক্রান্ত অথবা তার এটাকে সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা করা যায় সেই বিষয়টা আমরা দেখছি আর কি, ব্যবস্থা করছি। প্রায় 4000 লোকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে একটি নীতিমালার মধ্যে আনার দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ক্রমবর্ধমান মানবিক ও নিরাপত্তা সংকট থামাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির অর্থায়ন অনুমোদনের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম টিভি ভাষণে তিনি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতি আবারও এই দাবি জানান। তবে হুমকি অনুযায়ী জরুরি অবস্থা জারি করেননি ট্রাম্প। এদিকে ট্রাম্পই জনগণকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট নেতারা। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে কংগ্রেসের কাছে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $570 কোটি সহ সরকারি বাজেটে অনুমোদন চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা ডেমোক্র্যাটদের বিরোধিতায় আটকে যায়। ফলে ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম শাটডাউনে পড়ে যুক্তরাষ্ট্র। বিনা অপারেশনের সাফল্যের সাথে হৃদরোগ চিকিৎসা স্লোগানে 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাউল হার্ট সেন্টার।
এই উপলক্ষে রাজধানীর স্কটন গার্ডেন রোডে প্রতিষ্ঠানের প্রধান শাখায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেন্টারের প্রতিষ্ঠাতা মোহন রায়হান বলেন, এ পর্যন্ত 30,000-এরও বেশি হার্টের রোগী সাউল পদ্ধতিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কনসালটেন্ট সার্জন জেনারেল বিজয় কুমার সরকার এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। মিরপুরের চিটাগাং ভাইকিংসকে 5 রানে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। সিলেটে দেয়া 169 রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যামেরুন ডেল পোর্টের 38 ও মোহাম্মদ আশরাফুলের 22 রানে জয়ের স্বপ্ন দেখছিল চিটাগাং। তবে 94 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে মুশফিকুর রহিমের দল। রবি ফ্রাইলিংক 24 বলে 44 রান করলেও শেষ পর্যন্ত 163 রানেই থামে চিটাগাং ভাইকিংস। 28 রানে 4 উইকেট নেন তাসকিন আহমেদ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 168 রান করে সিলেট সিক্সার্স। অধিনায়ক ডেভিড ওয়ার্নার 59, নিকোলাস পুরান 52, আফিফ হোসেন করেন 45 রান। টি-20তে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল হতে হলে সিনিয়র ক্রিকেটারদেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিক। মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলন শেষে তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই, তাই বিসিবির উচিত তাদের সঠিক পরিচর্যা করা। বিপিএলের উইকেট আরও ব্যাটিং বান্ধব হওয়া উচিত বলেও মনে করেন শোয়েব মালিক। Bangladesh cricket is on the right direction. Of course, it takes time to become world best side. So, but overall, I've seen whoever comes here, they struggle, and the Bangladeshi team is quite strong. Even we have seen abroad, their performances have improved a lot, and I think it's a great sign for Bangladesh cricket team. তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আগামী 1 এপ্রিল থেকে শেখ কামাল অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। মহাখালীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন এ কথা জানান। এ সময় জানানো হয়, টুর্নামেন্ট থেকে সেরা 40-50 জন ফুটবলার খুঁজে বের করে তাদের আরও উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তৃণমূল পর্যায়ে কিন্তু ফুটবলকে আমরা মাঠে নিয়ে আসতে পেরেছি। 1 এপ্রিল থেকে আমাদের মূল টুর্নামেন্টে আমরা চলে যাব, যেটা 8টা বিভাগকে হোম অ্যাওয়ে পদ্ধতিতে, এবং যেখানে এই টুর্নামেন্টের নাম হবে শেখ কামাল অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল টুর্নামেন্ট। হ্যারিকেনের পেনাল্টি গোলে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে হেরেছে চেলসি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বলের দখল আর আক্রমণের শুরু থেকেই বেশ এগিয়ে ছিল চেলসি, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বেশ কটি সুযোগ নষ্ট করে তারা। এরই মাঝে ভিডিও রেফারিংয়ের সাহায্য নিয়ে 26 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে টটেনহামকে এগিয়ে দেন হ্যারিকেন। বিরতির পর উল্টো চেলসির উপর চাপ বাড়ায় স্বাগতিকরাই। হ্যারিকেনেরই অন্তত 3টি নিশ্চিত গোল রুখে দেন চেলসি গোলরক্ষক। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্থগিত 3 কেন্দ্রের পুনর্ভোট গ্রহণ। বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু 30 জানুয়ারি। এরশাদ বিরোধী দলীয় নেতা উপনেতা জিএম কাদের। এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।